কম্পিউটার ক্লাস। আজকে হচ্ছে সিবিএস এর উপর ক্লাস, কার্ডিওভাস্কুলার সিস্টেম। আচ্ছা, গত রেনাল ক্লাস এবং অ্যাসিড বেস ব্যালেন্স ক্লাস নিয়ে কারো কোনো ধরনের কোনো কোয়েরি আছে নাকি, বা কোনো কিছু বাদ পড়লো, বা আমি কোশ্চেন সলভ করতে গিয়ে প্রবলেমটা ফেস করেছি, এরকম কোনো ব্যাপার আছে? যদি থাকে তাহলে বলতে পারেন, 2 মিনিট সময় দিলাম। এর মাঝে আপনারা বলে ফেলুন যদি কোনো প্রবলেম থেকে থাকে। আপনারা তো নিশ্চয়ই ভিডিওগুলো দেখেন, সারা ভাইয়ের ভিডিওগুলো তো দেখেন। আমার কথা যদি নাও বুঝে থাকেন, কোনোটা মিসিং চলে যায়, তারপরে যদি ভাইয়াটা দেখেন বা ভাইয়াটা দেখে আমারটা দেখেন, আশা করি এরপর আর কোনো কিছু বাকি থাকার কথা না, এবং এটুকু বুঝে বুঝে ভালোভাবে পড়লে কোনো মানে কোনো কনফিউশনই থাকার কথা না। তারপরে যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে আমার সাথে শেয়ার করতে পারেন। আই উইল ট্রাই মাই বেস্ট। ওকে, আমরা তাহলে নতুন ক্লাস শুরু করি। কার্ডিওভাস্কুলার সিস্টেম, অ্যানাটমিতে কার্ডিওভাস্কুলার সিস্টেম রিলেটেড যে মানে জিনিসগুলো আছে, যেমন হার্টের কটা পার্ট, হার্টে কি কি থাকে, হার্টের ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই, হার্টের লেয়ার, এই জিনিসগুলো সম্পর্কে একটু আইডিয়া নিতে হবে। এটা আপনারা জেনারেল অ্যানাটমি থেকে পড়ে নেবেন। এখানেও আমরা যেটুকু জানবো সেটুকু ফিজিওলজির জন্য যেটুকু দরকার হবে আমরা সেই জিনিসগুলো একটু জানার চেষ্টা করবো আজকে। মানে সোজা সোজা পার্টগুলো, সোজা বলতে ফিজিওলজিকে কানেক্ট করে এমন অ্যানাটমির কিছু জিনিসপত্র আমরা জানবো। ওকে, আমরা ক্লাসটা শুরু করি। এই হচ্ছে আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম। অ্যাজ ইউজুয়াল এটা আমারই খাতা, আমারই নোট, আমারই লেখা পচা, লেখা খুব একটা ভালো না, তবুও যেটুকু এখানে বোঝানো যায় আমি বোঝানোর চেষ্টা করতেছি। প্রথম যে জিনিসটা সম্পর্কে জানতে হবে, আগে এই জায়গাটায় আসি, সেটা হচ্ছে ক্যাপিলারিজ। হোয়াট ইজ ক্যাপিলারিজ এন্ড হোয়াট ইজ সাইনোসয়েড? জিনিসটা হচ্ছে কাইন্ড অফ কেন আমি সাইনোসয়েড সম্পর্কে জানবো এবং কেন আমি ক্যাপিলারিজ সম্পর্কে জানবো। ক্যাপিলারি স্বাভাবিকভাবে আর্টারি, ভেইন, ভেনিউল এই রিলেটেড জিনিসের সাথে আসবে, এবং কার্ডিওভাস্কুলার সিস্টেমে এই জিনিসগুলো বেশি আসে। যেহেতু এই জিনিসগুলো বেশি আসে, তারপরে হচ্ছে সাইনোসয়েড কি কাইন্ড অফ ক্যাপিলারি, কিন্তু কি এটা যে ডায়ামিটারটা, সেই ডায়ামিটারে কিছু পার্থক্য আছে, সেই জন্য এটাকে একটা অন্য নাম দেওয়া হয়েছে, সেটাকে বলা হচ্ছে সাইনোসয়েড। এখন কথা হচ্ছে এই যে ক্যাপিলারি ক্যাপিলারি এবং সাইনোসয়েডের মধ্যে বেসিক পার্থক্য আমি যেটা বললাম ডায়ামিটারের, কিন্তু এটার সাথে সাথে আরো কিছু জিনিস থাকে। যেমন ক্যাপিলারি ডায়ামিটারটা হচ্ছে 79 মাইক্রোমিটার, আর এটা হচ্ছে আরেকটু বড় 30 to 40 মাইক্রোমিটার। ক্যাপিলারিটা রাউন্ডেড থাকবে, কিন্তু লুমেনে সাইনোসয়েডের লুমেনটা ইরেগুলার এবং টর্চুয়াস থাকে। আপনারা যদি বুঝতে না পারেন দয়া করে আবার একটু গুগলে সার্চ করে দেখবেন, বা এখন যখন আপনারা পড়তেছেন বা আমি পড়াচ্ছি এই সাথে আপনারা একটু গুগলে সার্চ করলেই সাইনোসয়েড এবং ক্যাপিলারি মানে ডিফারেন্সটা আপনারা পেয়ে যাবেন। তো তারপরে এটাকে বলা হচ্ছে ক্যাপিলারির ওয়ালটা কেমন থাকবে, ঠিক থাকে। যেমন আমার কথা হচ্ছে এই যে এটা, আর এইরকম করে যদি আমি একদম বরাদ করে দিই, তার মানে কি এখানে লুমেনটা ছোট এবং ওয়ালটা হচ্ছে ঠিক। আবার যদি আমি এরকম দিই তাহলে কি হবে, এটা লুমেনটা বড় কিন্তু ওয়ালটা ঠিক। ঠিক এই জিনিসটাই ঘটে। এটা এন্ডোথেলিয়ামটা ডিসকন্টিনিউয়াস, যেহেতু বলাই হয়েছে যে এখানে হচ্ছে কি থাকবে, ইরেগুলার একটা লুমেনটা ইরেগুলার থাকবে, তার মানে কি যেহেতু এরকম এরকম ব্যাপার থাকবে, তার মানে এটা এন্ডোথেলিয়ামটা একদম স্মুথ থাকবে, ডিসকন্টিনিউয়াস থাকবে। আর এটা লুমেনটা থাকবে, ক্যাপিলারি লুমেনটা থাকবে স্মুথ। তারপরে হচ্ছে বেসাল লামিনা থাকে না, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। বেসাল লামিনা সাইনোসয়েডে থাকে না, অ্যাডভেন্টিশিয়াতে থিন থাকে। কানেকশন কি সেম ভেসেলের সাথে কানেকশন। আর ক্যাপিলারি হচ্ছে দুই রকম, আর্টারিয়াল আর ভেনিউলের মধ্যে কানেকশন। আর সাইনোসয়েড কি থাকবে, সাইনোসয়েড থাকবে সেম ভেসেলের মধ্যে কানেকশন। আর ক্যাপিলারিতে র্যাপিড একটা ভেলোসিটি যায়, আর এটা হচ্ছে স্লোলি যায়। এটা হচ্ছে সাইনোসয়েড এবং ক্যাপিলারির মধ্যে পার্থক্য। আর ক্যাপিলারি আবার তিন ধরনের আছে, যেটা বললাম সাইনোসয়েড কিন্তু এক ধরনের ক্যাপিলারি। তাহলে এখানে কি ধরনের আসবে, একটা কন্টিনিউয়াস, একটা ফেনেস্ট্রেটেড, আর এটা হচ্ছে সাইনোসয়েড। এখন হচ্ছে এই পার্থক্যটা খুব সুন্দরভাবে পড়ে ফেলবেন। এরপরে যে জিনিসটা পড়বেন সেটা হচ্ছে এই যে এক্সাম্পল, ফেনেস্ট্রেটেড ক্যাপিলারির মধ্যে ক্যাপিলারি এক্সাম্পল, আর সাইনোসয়েড ক্যাপিলারির এক্সাম্পল। বাই দিয়ে ব্রেইন, ইন্টেস্টাইন, কিডনি, আর ইতে হচ্ছে এন্ডোক্রাইন, আর এখানে আসবে সাইনাস ল্যাব। এই যেখানে আছে সাইনাস ল্যাব, এসতে হচ্ছে স্প্লিন, আর আই মানে সাইনাসে শুধু এস দিয়ে, ল্যাবে হচ্ছে এল দিয়ে লিভার, এটা হচ্ছে অ্যাডেনাল গ্ল্যান্ড, এটা হচ্ছে অ্যাডেনাল হাইপোফাইসিস, আর এটা হচ্ছে বোনাস। এই হচ্ছে কন্টিনিউয়াস, ফেনেস্ট্রেটেড এবং সাইনোসয়েড ক্যাপিলারির মধ্যে পার্থক্য, এবং এই পার্থক্যটা হচ্ছে ইনফিনিটি স্টার একটা টপিক। এটা মোটামুটি এমএস এসসিটি জিডি সব পরীক্ষাতেই এক্সাম্পলগুলো আসে, ক্রাইটেরিয়াগুলো আসে। চেষ্টা করবেন এই জিনিসটা একদম মানে ঠোঁটের আগায় নিয়ে আসা। এবার আছে আমাদের হার্ট রিলেটেড যে আর্টারি গুলো থাকে, যে ভেইন গুলো থাকে, যেটা দিয়ে হার্টে ব্লাড আসছে, ব্লাড গুলো হার্ট থেকে বডিতে চলে যাচ্ছে, এই জিনিসগুলো যে ঘটে, সেই আর্টারি, ভেনিউল, ভেইন, এই জিনিসগুলো দেখতে আসলে কেমন থাকে এবং এগুলোতে আসলে কি কি ঘটনা ঘটে। এখানে আমরা কিন্তু ওই হিস্টোলজিতে শুধু জানবো না যে অ্যাডভান্টেজিয়া, তারপরে হচ্ছে স্টার্নাম, টিউনিকা মিডিয়া, টিউনিকা ইনটিমা ঠিক থাকবে, কিন্তু এটুকু শুধু জানবো না, আমরা জানবো সেটার উপর বেস করে আমাদের ফিজিওলজিক্যাল যে কানেকশন, দ্যাট মিন্স আমাদের ভলিউমটা কেমন থাকবে, ভেলোসিটিটা কেমন থাকবে, প্রেশারটা কেমন থাকবে, এই জিনিসগুলো আমরা জানবো। তাহলে এখানে কি বলছেন, এখানে বলছে আর্টারিতে আমাদের প্রেশারটা সবচেয়ে বেশি থাকবে, যেহেতু এখানে কি হচ্ছে ব্লাড গুলো সব বডি থেকে আমাদের বের হয়ে যাচ্ছে যখন, তখন কি হচ্ছে প্রেশারটা মানে অনেক হ্রাস থাকতেছে। সেই জন্য বলা হচ্ছে যে এখানে হাই প্রেশার থাকে। হাই প্রেশার থাকবে আর্টারিতে, প্রেশারটার মধ্যে মানে স্ট্রেস থাকবে, যেহেতু প্রেশার অনেক বেশি, তার মানে ভলিউমটা অনেক ওভারলোডেড থাকবে, হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা অনেক বেশি থাকবে। এই আর্টারি হিস্টোলজি যদি আমরা মাইক্রোস্কোপিক্যালি দেখি তাহলে অ্যাডভেন্টিশিয়াটা কি, মানে এই যে দেখেন, এই হচ্ছে আমার টোটাল একটা ক্যাপিলারি লেয়ার। এই লেয়ারটা কি বলা হচ্ছে, এই লেয়ারটা হচ্ছে এই যে এক্সটার্না, এটা অ্যাডভেন্টিশিয়া এক্সটার্না। তারপর আসবে মিডিয়া, যেখানে থাকবে মাসেল লেয়ার, ইনটিমা, যেটা হচ্ছে সবচেয়ে যে লাল অংশটা হচ্ছে সবচেয়ে ভিতরে লেয়ার। এই লাল অংশের বাইরে দিয়ে যে বর্ডারটা দেওয়া হয়েছে লাল রঙের, সেটা হচ্ছে আমাদের বেসমেন্ট মেমব্রেন। এখন বলা হচ্ছে এই আর্টারির ক্ষেত্রে টিউনিকা যে অ্যাডভেন্টিশিয়াটা, সেই অ্যাডভেন্টিশিয়াটা কি থাকবে, থিন থাকবে, কিন্তু এটা স্ট্রংগেস্ট একটা লেয়ার, তার মানে কি সহজে ছিঁড়ে যাবে না। এই জন্যই কিন্তু আমরা যেই যখন ব্লাড কালেক্ট করি, মানে টেস্ট করার জন্য যে আমরা ব্রেইনে ব্লাড বাটারফ্লাই লেয়ারটা দিই, সেটা আমরা ইজিলি কেন দিতে পারি, কারণ হচ্ছে
অ্যাডভেন্টিশিয়াকে ক্রস করে, ভেইনের অ্যাডভেন্টিশিয়াকে ক্রস করে আমরা ইজিলি এটা ক্যালিবারে যেতে পারি। যদিও বলতেছে ভেইনে কি থাকে, আনস্ট্রেস মানে ভলিউম থাকে, এবং এই ভেইনে থাকে কি অনেক বেশি পরিমাণে ব্লাড, সেই জন্য আমরা ব্লাডটা কালেক্ট করার জন্য ভেইনে যাই, কিন্তু আর্টারিতে যায় না। অথচ আর্টারি কিন্তু এই জন্য যায় না কারণ আর্টারির টিউনিক অ্যাডভেন্টিশিয়াটা থিন কিন্তু অনেক বেশি স্ট্রং, মানে অনেকে থাকে অনেক বেশি পাতলা কিন্তু অনেক শুকনো পাতলা, কিন্তু তার শক্তি অনেক বেশি। আর্টারিটা ঠিক সেই রকম। আর ভেইনের অ্যাডভেন্টিশিয়াটা হচ্ছে থিন কিন্তু সহজে প্রিক করে ঢোকানো যায়, এই জন্য আমরা কিন্তু ওখান থেকে ব্লাডটা কালেক্ট করতেছি। তারপর এবং এটাতে হচ্ছে আনস্ট্রেস ভলিউম বেশি থাকতেছে, কোনো ধরনের ইনজুরি হওয়ার চান্সটা কম থাকতেছে। তারপরে কি বলছে, আর্টারিতে হচ্ছে টিউনিকা মিডিয়াটাও ঠিক থাকবে, ইন্টিমাটাও ঠিক থাকবে, এবং এখানে কি থাকে, এখানে সার্কুলার স্মুথ মাসেল লেয়ার থাকবে। ওকে, তারপরে হচ্ছে এই জায়গায় কোনো ধরনের ব্লাড কলাপস করার কোনো চান্সেস নাই। তারপরে আসে আর্টারিওল। আর্টারিওলে আরো বেশি প্রেসার আসছে। কেন প্রেসার আসছে? কারণ আর্টারি থেকে যখন আর্টারিওল চলে আসছে তখন এটা আরো বেশি চিকন হয়ে যাচ্ছে, তাহলে এইখানে থাকা ব্লাডটা এখানে যখন চলে আসছে এই জায়গাটা আরো বেশি প্রেসার পাচ্ছে, তাহলে হাইয়েস্ট প্রেসার পাচ্ছে, হাইয়েস্ট একটা মানে রেজিস্ট্যান্স পাচ্ছে। তারপরে হচ্ছে এই জায়গার ভেলোসিটিটাও তখন বেশি থাকবে। স্বাভাবিকভাবেই আমরা যখন 10-12 জন একটা ওয়াইড এরিয়া দিয়ে যাই তখন এক ধরনের ইজিলি যেতে পারতেছি। যখন আমরা একটা ন্যারো রোডে চলে যাচ্ছি তখন কি হচ্ছে, আমরা এরাই হেফাজত হয়ে যাচ্ছি এবং আমাদের মানে একটা সারিতে হয়তো ওয়াইড এরিয়াতে যাচ্ছিলাম, কিন্তু যখন এরো রোডে আসলাম তখন 4-5টা সারি হয়ে যাচ্ছে, এবং বাড়তেছে, গ্যাদারিংটা বাড়তেছে। আর এই আর্টারিওলটা কি করে, আর্টারিওলটা হচ্ছে আমাদের যে ব্লাড প্রেসার আছে সেই ডায়াস্টলিক ব্লাড প্রেসারটাকে কন্ট্রোল করে, এই জন্য আর্টারিওলের ইম্পর্টেন্স বেশি। তারপরে আসেন এই এখানে যেই কি বলে এই যে রেড অংশ আর এই যে ব্লু অংশ, এইটুকু আলাদা করা হলো, এই জায়গাটাকে বলা হচ্ছে ক্যাপিলারি। তার মানে এখানে আর্টারিও আছে, ভেইনও আছে, এই জায়গাটা কি হয়, এই জায়গাটা ব্লাডের এক্সচেঞ্জ হয়। যেহেতু ব্লাড এক্সচেঞ্জ হয় এই জায়গায় আস্তে করে হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা কমে যাচ্ছে এবং ক্রস সেকশনাল এরিয়া বাড়তেছে। কিসের তুলনায়? আর্টারিওলের তুলনায়। আর্টারিওল আর ক্যাপিলারি মাঝখানে আবার থাকে এক ধরনের স্প্রিংটা, যেখানে ফ্লুইড এক্সচেঞ্জ হওয়ার সুযোগ দেওয়া হয়, এটাকে বলা হয় মেটা আর্টারিওল। তারপরে আসবেন ভেনিউল। আস্তে আস্তে কি হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে আমাদের প্রেসারটা কমতেছে, হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা ক্যাপিলারিতে যতটুকু কম অনেক বেশি কমে গেছিল, যেহেতু এটা বেশি ওয়াইড এরিয়া, ফিগার অনুযায়ী বোঝাচ্ছে জায়গাটা খুব বেশি ওয়াইড, সেই তুলনায় আবার ভেনিউলে আরেকটু কম, সেই ভেনিউলে একটু কম দেখে তার হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা একটু বেশি মানে কম কমে গেল। এবং এইটা কি করে, এই যে আমাদের টোটাল যে আর্টারিওল ভেনিউল এই সব কিছু যে ভাস্কুলার পারমিবিলিটি, এই পারমিবিলিটির জন্য পারমিবিলিটি কিভাবে হবে, হয় বেসো ডাইলেট হবে, আনালে বেসো কনস্ট্রিকশন হবে। এই যে বেসো ডাইলেশন এবং এই যে বেসো কনস্ট্রিকশন, এটা কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয়? এটা নিয়ন্ত্রিত হয় হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেমের মাধ্যমে। অটোনমিক নার্ভাস সিস্টেমের সিম্প্যাথেটিক যখন স্টিমুলেশন আসবে, যখন অ্যাড্রেনালিন নন অ্যাড্রেনালিন আসবে, তখন কি করে, তখন আমাদের আলফা 1 বেসো কনস্ট্রিক্টরে এক ধরনের রিসেপ্টর থাকে, সেই রিসেপ্টরটাকে বলা হয় আলফা 1। এই আলফা 1 রিসেপ্টরের উপর ডিপেন্ড করতেছে আর্টারিওল, ভেনিউল, ভেইন, এই সবগুলোর ক্যাপিলারি পারমিবিলিটি, যেটার উপরে আমাদের হাইড্রোস্ট্যাটিক প্রেসার বাড়বে না কমবে এটা ডিপেন্ড করে। তারপরে আসেন ভেনিউল। ভেনিউল থেকে আসবে ভেইন। ভেইনটা সম্পূর্ণভাবে পার্থক্য, মানে হিস্টোলজিক্যাল যে ডিফারেন্স সেটা সম্পূর্ণভাবে উল্টা আর্টারি। আর আর্টারি কি করে, অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে হচ্ছে ভেইন, এক্সেপ্ট পালমোনারি আর্টারি আর পালমোনারি ভেইন। মানে পালমোনারি আর্টারি ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে আর পালমোনারি ভেইন অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, এটা উল্টা। যে কোনো একটা মনে রাখলে অন্যটা মনে রাখা খুবই সোজা। এবং ভেইনে সর্বোচ্চ পরিমাণ ব্লাড থাকে, আনস্ট্রেস ভলিউমে ব্লাড থাকে, তার হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা অনেক কম থাকে, এটাকে বলা হয় রিজার্ভার। রিজার্ভার কেন, মানে এখানে যেটা আনস্ট্রেস মানে সমানে বা ব্লাডটা আসতে থাকে একদম এসে এসে ভরে যেতে পারে, তো এই জন্য হচ্ছে এটাকে আনস্ট্রেস ভলিউম বলা হয় বা ক্যাপাসিটেন্স ভেসেলস বলা হয়। আর এখানে আসেন হার্টের কথা। হার্টের মানে এই যে চেম্বারগুলো, এগুলো হচ্ছে আপনারা অবশ্যই অ্যানাটমি থেকে ভালো করে পড়বেন। অ্যাট্রিয়াম করে রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল কোথায় থাকে, মানে লেফট ভেন্ট্রিকলটা খুব বেশি ইম্পর্টেন্ট। লেফট ভেন্ট্রিকলে অ্যাপেক্স বেস কোন দিকে থাকবে, টোটালটাই হচ্ছে আপনারা ভালো করে অ্যানাটমি থেকে পড়বেন। তবে এখানে কিছু কথা বলা হয়েছে, সেটা হচ্ছে একটা হার্টের যে ওয়েট, সেটা কত, মেলে হচ্ছে 300 আর ফিমেলে হচ্ছে 250 গ্রাম। আর বেস যেটাকে বলা হচ্ছে, মানে হার্টের অ্যাপেক্সটা হচ্ছে নিচের দিকে আর বেসটা হচ্ছে উপরের দিকে। এখন এই বেসটা যে মানে যে রাইট অ্যাট্রিয়াম এবং লেফট অ্যাট্রিয়াম, এই বেসটা হচ্ছে 230 থাকে হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, মানে বেসটা একটু যেহেতু বাঁকা থাকে এই কারণে হচ্ছে এই বাঁকা ধরনটা হচ্ছে বেশিরভাগ থাকে লেফটে, তাই বলা হচ্ছে লেফট অ্যাট্রিয়ামটা হচ্ছে মেইন বেসটা তৈরি করে। তাহলে কি হলো, লেফট অ্যাট্রিয়ামটা হচ্ছে মেইন বেসটা তৈরি করে 2/3 আর রাইট অ্যাট্রিয়ামটা তৈরি করে 1/3। পজিশনের দিক থেকেও লাইন পজিশন হচ্ছে থোরাসিক 5 থেকে থোরাসিক 8 পর্যন্ত স্টাডি পজিশন, আর একটা করে ভার্টিব্রা নিচে নেমে যাবে। আর এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলা আছে, সেটা হচ্ছে টোটাল অ্যাপেক্স, হার্টের যে অ্যাপেক্স টোটালটাই ফর্ম হয় হচ্ছে লেফট ভেন্ট্রিকল দিয়ে। আরেকটা জিনিস এখানে ফিগারে বলা হচ্ছে যে লেফট ভেন্ট্রিকলটা কিছুটা সার্কুলার, মানে সার্কুলার দেখতে, সার্কুলার পজিশনে থাকে। আর রাইট ভেন্ট্রিকলটা কি থাকে, রাইট ভেন্ট্রিকলটা একটু পিরামিডাল শেপে থাকবে এবং এটা থিন থাকে। এই যে ফিগার দিয়ে যেটুকু বোঝানো হচ্ছে এটুকু অবশ্যই ইম্পর্টেন্ট, ফিজিওলজিক্যালি কোনো ইম্পর্টেন্স আছে বলেই কিন্তু বলা হচ্ছে, তার মানে আমাদের ফিজিওলজিতে হয়তো কখনো না কখনো এই স্টেমগুলো আসছে, এই জন্য এই জিনিসটা এভাবে আঁকা হয়েছে, এভাবে বলা হয়েছে। এই হচ্ছে কথা, এটা আমাদের কি অ্যানাটমি রিলেটেড ফিজিওলজি। এইটুকু বুঝতে কারো বাকি আছে নাকি একটু দেখেন তো। ওকে, এরপরে আসে মেইন ফাংশন। মানে এই ফিগারটা আমি এখন পর্যন্ত বেস্ট একটা ফিগার মনে করি। কেন জানেন? কারণ এই ফিগারটা দিয়ে আমি অনেক কিছু বুঝে যাই, অনেক কিছু। মানে কেউ যদি এই ফিগারটাকে মনে মনে কল্পনা করে, সে তার হার্টের প্রবলেম, তার লাঙের প্রবলেম, অনেক কিছু, সব ডিজিজ না হলেও বেশিরভাগ ডিজিজের যে রিজনটা সেটা বুঝতে পারবে। এবং আমি একটা জিনিস দেখছি, যেমন আমি হার্ট সার্জন না, আমি হার্টের কার্ডিও মেডিসিনের ডাক্তার না, আমি রেসপিরেটরি মেডিসিনের ডাক্তার না, আমার কোনো ধরনের কোনো মানে ড্রাগ লিখার, মেডিসিন লিখার বা বলার কোনো রাইট নাই। কিন্তু আমি যদি এটা পড়ার পরে, মানে কার্ডিওভাস্কুলার সিস্টেম পড়ার পরে যে ফার্মাকোলজি আপনাদের পড়ানো হয়, সেই ড্রাগে যদি আমি যাই, এই ড্রাগ রিলেটেড যদি কথাবার্তা বলি, তখন কি হয়, তখন আমি বুঝতে পারি যে এই ড্রাগটা এই জন্য দেওয়া হয়েছে যাতে করে এই লোডটা বা এই ডিজিজটা না হয়। এখন ডিজিজের কারণটা আপনাকে বুঝতে হবে। বেশিরভাগ যে হার্ট রিলেটেড ডিসঅর্ডারগুলো সেগুলো কিন্তু বোঝা যায়। এই যে আমরা হাইপারটেনশন বলি, কেন এই হাইপারটেনশন, এটা আমরা এই ফিগারটা থেকে আইডেন্টিফাই করতে পারি। ওকে, আজকে আমরা হচ্ছে নরমাল ফিজিওলজিগুলো দেখে যাই, নেক্সট দিন আমরা হচ্ছে ডিজিজ রিলেটেড কথাবার্তা বা যে আমাদের টোটাল মেকানিজম বলতে এই যে মানে কি ব্লাড প্রেশার বলেন, কার্ডিয়াক আউটপুট বলেন, স্ট্রোক বলেন, সেই জিনিসগুলো আস্তে আস্তে জানবো। এখন আমরা দেখি এখানে কি হচ্ছে। এটা রাইট হার্ট, মানে রাইট অ্যাট্রিয়াম, এটা লেফট অ্যাট্রিয়াম, এটা রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। ওকে, তারপরে এখানে বলা হয়েছে যে সুপিরিয়র ভেনা ক্যাভা দিয়ে বডির উপরের পোরশন, মানে অ্যাবডোমিনাল আউটার উপরের পোরশন, অ্যাবডোমিনাল আউটার উপরের পোরশন, ইনফিরিয়র ভেনা ক্যাভা দিয়ে নিচের পোরশন থেকে সবগুলো ব্লাড কোথায় আসবে, রাইট অ্যাট্রিয়ামে আসবে। রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলকে কানেক্ট করে হচ্ছে ট্রাইকাস্পিড একটা ভালভ। এই সবগুলো ভালভের ব্লাড হচ্ছে মানে ভালভ হচ্ছে একমুখী। তার মানে কি, যখন এই রাইট অ্যাট্রিয়ামটা ভরে যাবে ব্লাড দিয়ে, সেই ব্লাডের চাপে হচ্ছে এখানে ভালভটা খুলে যাবে, এবং খুলে যখন রাইট ভেন্ট্রিকলে আসবে তখন অটোমেটিক্যালি ভালভটা ক্লোজ হয়ে যাবে। তার মানে সে শুধু নিচের দিকে একমুখী চাপটা নিতে পারে।
কোনো ধরনের প্রবলেম হবে, ভালভের কোনো ফাংশনাল ইস্যু হবে, তখনই আমরা রাইট অ্যাট্রিয়ামে যাব। এমন হতে পারে রাইট অ্যাট্রিয়াম থেকে পেরিফেরিতে ব্লাড চলে যাচ্ছে, আলটিমেটলি কি হচ্ছে তার হার্টে মানে পাম্পিং অ্যাকশনে প্রবলেম হচ্ছে। পাম্পিং অ্যাকশনে প্রবলেম হওয়া মানেই হচ্ছে তার হচ্ছে পালস রেট বেড়ে যাবে, হার্ট রেট বেড়ে যাবে, এই জিনিসগুলো। তাহলে কি হচ্ছে স্ট্রোক, তারপরে হচ্ছে এই রাইট ভেন্ট্রিকলে ব্লাড আসবে। রাইট ভেন্ট্রিকল যখন আস্তে আস্তে ব্লাড দিয়ে ভরে যাবে তখন খুলে যাবে সেমিলোনার ভালভ। যেই সেমিলোনার ভালভ দিয়ে ব্লাডটা মানে কি এটা হচ্ছে আমার ডি অক্সিজেনেটেড ব্লাড। এই ডি অক্সিজেনেটেড ব্লাড পালমোনারি আর্টারি দিয়ে লাঙে এসে পিউরিফাই হয়ে অক্সিজেনেটেড ব্লাড হয়ে পালমোনারি ভেইন দিয়ে লেফট অ্যাট্রিয়ামে আসবে। সেম ভাবে এখানে ট্রাইকাসপিড না, এখানে থাকবে কাসপিড মানে কি ভালভ, তিনটা ভালভ থাকে, এখানে হচ্ছে দুইটা ভালভ। এই যে এভাবে যদি আমি আঁকি তাহলে এটা হচ্ছে দুইটা ভালভ। তাহলে বাইকাসপিড বা মাইট্রাল ভালভের মাধ্যমে লেফট ভেন্ট্রিকলে আসবে, আর এই লেফট ভেন্ট্রিকলেও থাকে একটা সেমিলোনার ভালভ, যে ভালভ দিয়ে অ্যাওর্টার মাধ্যমে ব্লাডটা সারা বডিতে ছড়িয়ে যাবে। এই হচ্ছে আমাদের টোটাল মেকানিজম, কিভাবে হার্টের ব্লাড আসতেছে এবং লাঙের মাধ্যমে পিউরিফাই হয়ে আবার সেটা বডিতে চলে যাচ্ছে। এইটুকু পর্যন্ত এই ফিগারটা হচ্ছে বললাম, এখানে আমি দিয়ে দিয়েছি ইনফিনিটি স্টার্ট। কেন আপনার প্রশ্ন এখানে কি আসতে পারে, আর্টারি ভেইন দিয়ে একটা প্রশ্ন আসতে পারে, তারপরে হচ্ছে রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্ট্রিকলের মাঝখানে কোন ধরনের ভালভ থাকে সেটা প্রশ্ন আসতে পারে, সেমিলোনার ভালভ দিয়ে প্রশ্ন আসতে পারে, তারপরে রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকল বা লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে কোন ভালভ দিয়ে যায় সেই ধরনের প্রশ্ন আসতে পারে। 3 থেকে 4টা প্রশ্ন এই ফিগারটা থেকে আসতে পারে। তার মানে এই ফিগারটা আমাকে অনেক বেশি পরিমাণে মেমোরাইজ করতে হবে। ক্লিয়ার? কার কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কারো যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা আবার আগাই। হ্যাঁ, সেটা হচ্ছে এটা। এবার ফিগারটা হচ্ছে পেরিকার্ডিয়াম নিয়ে। কেন পেরিকার্ডিয়াম নিয়ে সেটা আমরা বলি। সেটা হচ্ছে পেরিকার্ডিয়াম জিনিসটা কি, মানে হার্টের একটা কাভারিং। এই কাভারিংটা এখানে একটু মিডিয়াস্টেনাম নিয়ে কথাবার্তা বলছে। সেটা হচ্ছে এটা একটা ফাইব্রোসেরাস স্যাক। সে কি করে, সে হচ্ছে হার্টকে পুরাটা কভার করে, সাথে তাকে কভার করে ব্লাড ভেসেলস। ইট মিন্স রুট অফ ব্লাড ভেসেলস। ইট মিন্স সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা এবং অ্যাওর্টার যে রুট মানে যেই অংশগুলো হার্টের মানে এটা যে মাথাগুলো হার্টের সাথে কানেক্টেড, শুধু সেই রুটগুলোকে কানেক্ট করবে এক্সেপ্ট ইনফিরিয়র ভেনা কাভা। এবং কোথায় থাকে, কোন মিডিয়াস্টেনামে থাকে, হার্ট থাকে হচ্ছে মিডিয়াস্টেনামে। তারপরে কি থাকে, তারপরে হচ্ছে এটা লেয়ারটা পেরিকার্ডিয়ামকে দুই ভাগে ভাগ করা হয়, ফাইব্রাস এবং সেরাস। সেরাসকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, প্যারাইটাল এবং ভিসেরাল। প্যারাইটাল লেয়ারটাকে প্যারাইটাল এবং হচ্ছে ভিসেরাল। তারপরে হচ্ছে ভিসেরালের ভিতরে আবার কি থাকবে, ভিসেরালটাকে বলা হচ্ছে এপিকার্ডিয়াম। তারপরে যে স্মুথ মাসেল লেয়ার থাকে সেটাকে বলা হচ্ছে মায়োকার্ডিয়াম। এবং একদম ভিতরে যে জায়গায় গিয়ে হার্টের চেম্বারগুলো ভাগ হচ্ছে, এই যে চেম্বারগুলো, তারপরে এই যে ভালভগুলো, এই সবগুলোকে বলা হচ্ছে এন্ডোকার্ডিয়াম। এই হচ্ছে আমার টোটাল পেরিকার্ডিয়াম লেয়ার। তাহলে পেরিকার্ডিয়ামের দুইটা লেয়ার, ফাইব্রাস সেরাস। ফাইব্রাস হচ্ছে ফাইব্রাস লেয়ার, একদম থিন একটা যে লেয়ার থাকে সেটা। তারপরে সেরাস, যেটাকে বলা হচ্ছে প্যারাইটাল এবং ভিসেরাল। প্যারাইটাল এবং ভিসেরালের পরে আসবে, ভিসেরালটাকে শুরু করা হচ্ছে এপিকার্ডিয়াম দিয়ে, তারপরে স্মুথ মাসেল লেয়ার থাকে যেটাকে বলা হয় মায়োকার্ডিয়াম, তারপরে একদম ভিতরে যে অংশটা সেটাকে বলা হচ্ছে এন্ডোকার্ডিয়াম। তাহলে এখানে বলা হচ্ছে কি, কাভারিং দুইটা, এই যেখানে একটা কনফিউশন আছে। কাভারিং দুইটা, লেয়ার তিনটা। কাভারিং কোনটা, ওই যে ফাইব্রাস এবং সেরাস, এই দুটো হচ্ছে কাভারিং। লেয়ার কোনটা, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম এবং এন্ডোকার্ডিয়াম, এই হচ্ছে লেয়ার। স্বাভাবিকভাবে পুরো হার্টকে কভার করতেছে ফাইব্রাস লেয়ার এবং সেরাস লেয়ার। কিন্তু সেরাস লেয়ারের ভিতরে যখন আমি তিনটা জিনিসটা আলাদা করতেছি, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, তখন কি হচ্ছে, তখন এই জিনিসটা হচ্ছে লেয়ার হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু থিন কাভারিং না। তারপরে বলা হচ্ছে পেরিকার্ডিয়াল যে ফ্লুইড, মানে ভিসেরাল লেয়ারের ভিতরে যে ভিসেরাল লেয়ার এবং প্যারাইটাল লেয়ারের মাঝখানে যে স্পেসটা থাকে, এই জায়গাটাকে বলা হচ্ছে পেরিকার্ডিয়াল ফ্লুইড, যেটা থাকে হচ্ছে 30 ml। এই পেরিকার্ডিয়াল ফ্লুইড কোনো ডিজিজ কন্ডিশনে পেয়ে যেতে পারে। যেমন ইনফিউশন যখন হয়, লাং ইনফিউশন যখন হয়, যখন আস্তে আস্তে ফ্লুইডটা ব্যাক করতে থাকে, তখন কিন্তু এই হার্ট থেকে আস্তে আস্তে এই পেরিকার্ডিয়াল ফ্লুইডটা ইনফিউশন ফ্লুইডটা হচ্ছে কি আসে, এই পেরিকার্ডিয়াল ফ্লুইডে চলে আসে। তখন কি হয়, এটা 30 ml থাকে না, হয়তো 100 হয়ে যাচ্ছে, 80 হয়ে যাচ্ছে। তখন আমরা দেখি যে হার্টটাকে বড় দেখাচ্ছে, হার্টের ভিতরে পানি চলতেছে, তখন আবার এটাকে অ্যাসপিরেট করে বের করা হয়। আচ্ছা, তারপরে আসেন, আচ্ছা এবার আসেন কিছু মেকানিজম। কার্ডিও মেকানিক্স কি, সেটা হচ্ছে এই যে আমাদের হার্ট, এই যে আমরা হার্টের ছবি আঁকতেছি, এই হার্টের ভেলোসিটি আছে, এই হার্টের রেজিস্ট্যান্স আছে। এই হার্টটাকে যদি আমি এরকম ভাবে অনেকগুলো টুকরা করি, তাহলে এই এক একটা টুকরাকে ক্রস সেকশনাল এরিয়া বলি। সেই ক্রস সেকশনাল এরিয়াতে হচ্ছে এটা প্রতিটা ক্রস সেকশনাল এরিয়াতে কতটুকু ফ্লো, কতটুকু কি বলে রেজিস্ট্যান্স, বা কতটুকু কি বলে নাম রেডিয়াসে, রেডিয়াসে কতটুকু রেজিস্ট্যান্স পাচ্ছি, কতটুকু প্রেসার পাচ্ছি, সব কিছু হচ্ছে কার্ডিও মেকানিক্স। তাহলে আমরা জানি ভেলোসিটিটাকে কি বলা হয়, হোয়াট ইজ ভেলোসিটি, হোয়াট ইজ কার্ডিয়াক ফ্লো, হোয়াট ইজ প্রেসার, হোয়াট ইজ ভেলোসিটি। ভেলোসিটি মানে হচ্ছে যেটাকে আমরা ব্রেক বলি। তাহলে এই ভেলোসিটিকে মানে ভেলোসিটি মানে কি বোঝায়, কেউ বলতে পারবেন ভেলোসিটি মানে কি বোঝায়? মানে সময়ের সাথে সাথে তার মানে তার যে কি বলে এটাকে, তার যে স্পিডটা, এটাই হচ্ছে আমার ভেলোসিটি। তার মানে কতটুকু বেগে সে যাচ্ছে, কতটুকু স্পিডে প্রতি সেকেন্ডে যাচ্ছে, এটা হচ্ছে তার ভেলোসিটি। এই ভেলোসিটিটা আমরা ডিটারমাইন করি ব্লাড ফ্লো এবং ক্রস সেকশনাল এরিয়া দিয়ে। তার মানে আমি যদি হার্টটাকে এভাবে ধরি এবং এইটুকু একটা অংশকে ধরি, তাহলে এটা হচ্ছে একটা ক্রস সেকশনাল এরিয়া। এই ক্রস সেকশনাল এরিয়া যত ছোট হবে তার ভেলোসিটি তত বাড়বে। কেন, ব্লাডের হার্টের যে 5 লিটার ব্লাড, এই ব্লাড কিন্তু ফিক্স। তার মানে কারো হয়তো অলরেডি বেশি আসতে পারে 4.9 বা 4.8 বা কারো 5.1, বা অলমোস্ট এভারেজে হচ্ছে আমাদের 5 লিটার ব্লাড আমাদের ফুল বডিতে সার্কুলেশন হয়। তাহলে আমি যত এরিয়া কমাই দিব, আমার ওইটুকু এরিয়াতে আমি যদি ভেলোসিটি ব্লাডকেও ভাগ করি, যে এইটুকুতে 10 ml করে যাবে, তার মানে এইটুকু 10 ml এর মধ্যেই থাকতে হবে। তাহলে আমি যত ছোট করবো, এই যে আমি এখান থেকে আলাদা করে একটু নিলাম, একটু করে আমি আরো আলাদা করি, আরো ভাগ করি, তাহলে কি হবে, 10 ml তো আমাকে দিতেই হবে। তাহলে এই 10 ml এইটুকু দিয়েই যাবে। তাহলে কি হবে, ক্রস সেকশনাল এরিয়া যত ছোট হবে তার ভেলোসিটি তত বাড়বে, তার ভেলোসিটি মানে বেগ তত বাড়বে। তাহলে যত বেশি বেগ বাড়ে তখন তার ফ্লোটাও বাড়বে, তাহলে বেশি করে ব্লাড আসতে হবে। তাহলে এরিয়া যত ছোট হবে তার স্পিড তত বাড়বে, ফ্লো তত বাড়বে। এই হচ্ছে আমাদের ভেলোসিটি। আর এখানে বলছে ফ্লো যত মানে রেজিস্ট্যান্স যত বাড়বে, ফ্লো তত কমবে। এখন কথা হচ্ছে রেজিস্ট্যান্স মানে কি বোঝাচ্ছে। রেজিস্ট্যান্স মানে এই যে আমি ভেসেল দিয়ে তার ব্লাডকে আসতে দিচ্ছি, এটা একটা আর্টারি, এটাও একটা আর্টারি। দুইটা
আর্টারি যে সমপরিমাণ ব্লাডই পাস করতে হবে এটা ধরেন আমার, এটা হয়তো আরেকজনের, কিন্তু একেকজনের আর্টারি যদি একই রকম হয়, বা এই মানুষটার আর্টারি ধরেন কোনো কারণে তার আর্টারিয়াল লেয়ারে ফ্যাট জমে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে আছে, তাহলে এরও ব্লাড কিন্তু সেই ধরেন 10 ml ধরেই যেতে হবে, টোটাল 5 লিটার সার্কুলেশন হতে হবে। তো আমার এখানে যাওয়ার জন্য সে যতটুকু বাধা পাবে, তাহলে এখানে যেতে অবশ্যই সে তার থেকে বেশি বাধা পাবে। তাহলে যত বেশি বাধা, এইভাবে আমি যত স্মুথলি যেতে পারতেছিলাম, আমি যখন এখন এই রাস্তাটাকে এরকম করে দিলাম, তখন কি হবে, আমি যাওয়ার সময় তত বেশি বাধা পাবো। তাহলে কি হবে, যত বেশি বাধা তার প্লেট ফ্লো তত কমে যাবে। একটা করে ধাক্কা খাচ্ছি, খুব স্বাভাবিকভাবে আমরা যদি চিন্তা করি যে আমি একটা সোজা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমার 5 মিনিট লাগলো, কিন্তু আমি যখন এই রাস্তাটাকে বিভিন্নভাবে আঁকাবাঁকা করে দিলাম, তখন কি হচ্ছে, ঘুরে ঘুরে যেতে আমার সময়টাও বেশি লাগছে। ঠিক তেমন বাধাটা মানে স্পিডটা আমার করে এত ঘুরে যেতে হচ্ছে, আমি খুব টায়ার্ড হয়ে যাচ্ছে, তাহলে আমার ফ্লোটাও কমে যাচ্ছে। এরা 5 মিনিট লাগছে, সেখানে 15 মিনিট লাগছে, সময়টাকে দিয়ে দেবেন চিন্তা করুন। তাহলে কি, যত বেশি বাধা ফ্লো তত কম। এখানে এই ব্লাড ফ্লো এটাকে এফ দিয়েও হচ্ছে চিন্তা করা যেতে পারে। যেটা বলা হয়েছে যে V ইকুয়াল টু F বাই A, আবার বলা হয়েছে F ইকুয়াল টু মানে ফ্লো ইকুয়াল টু, আর তো বললাম এটা হচ্ছে প্রেসার, মানে ফ্লো যত বেশি হবে তার প্রেসার তত বাড়বে। এখন আর এই রেজিস্ট্যান্সটাকে কি বলা হয়েছে, রেজিস্ট্যান্স হচ্ছে লেন্থ, এটা লেন্থ 5 আর এটা লেন্থ 3, তাহলে 3 তে যতটুকু বাধা পাবো, অবশ্যই তার এই বাধাটা যত, বাধার দূরত্বটা বা বাধার যে ডিসটেন্সটা বা রাস্তাটা যত বেশি হবে, বাধা তত বাড়তে থাকবে। তারপরে এই আর্টারিকে যদি আমি ব্যাসার্ধ দিয়ে ব্যাসার্ধ বের করি, রেডিয়াসটা বের করি, তাহলে রেডিয়াসের 4 গুণ বেশি বাধা পাবো। মানে রেডিয়াসকে যদি আমি বের করি, যে এই ভেসেলের এইটুকু রেডিয়াস, এই রেডিয়াসে যতটুকু, এই ভেসেলে যতটুকু বাধা পাওয়ার কথা, সেই বাধাটা রেডিয়াসের 4 গুণ হবে। তার মানে আমি 1 গুণ বাধা দিলে, সরি ব্যাসার্ধের 4 গুণ বাধা দিলে আমি 1 গুণ রেজিস্ট্যান্স পাচ্ছি। তাহলে এই হচ্ছে আমাদের কথা। তারপরে আসেন ভিসকোসিটি। খুব স্বাভাবিকভাবে আমাদের যদি ব্লাডে সুগার থাকে, ঘনত্ব বেশি থাকে, তাহলে তার রেজিস্ট্যান্স অনেক বেশি, কারণ সে স্লোলি যেতে থাকবে, বাধা বেশি পাবে। তাহলে এই সবকিছুকে ক্যালকুলেশন করলে, সবকিছুকে ক্যালকুলেশন বলতে এই যে আমরা V ইকুয়াল টু F বাই A পাইলাম, আবার F ইকুয়াল টু পাইলাম P বাই, এটাকে যদি আমি F টাকে নিয়ে আসি, সরি F টাকে যদি নিয়ে আসি, তাহলে V A হচ্ছে। আর যদি এইভাবে রাখি, তাহলে কি হচ্ছে, এখানেও F এখানেও F, তাহলে P বাই R ইকুয়াল টু V A। আবার আমরা R ইকুয়াল টু কি পাইছি, আমরা R ইকুয়াল টু পাইছি হচ্ছে, এটা একটা ক্যালকুলেশন, 8 ইটা L বাই আসারটা ব্যাসার্ধের 4 গুণ আর টু দি পাওয়ার 4। এখন যদি আমি এটাকে ক্যালকুলেশন করি, তাহলে কি আসবে, এই জায়গার আরে যদি এইটার মান বসাইতে চাই, তাহলে এটা কি হবে, এটা অবশ্যই উল্টে যাবে। উল্টে যাবে বলতে P ইনটু R টু দি পাওয়ার 4 বাই 8 ইটা L আর ইকুয়াল টু V A। এটা ক্যালকুলেশন আসলো। তার মানে প্রেসার যত বাড়বে, আমার ভেলোসিটি তত বাড়বে, ক্রস সেকশনাল এরিয়া যত বাড়বে, আমার কি বলে প্রেসারও তত বাড়বে। এইভাবে প্রতিটা যদি আপনি ক্যালকুলেশন করে পড়েন, তাহলে আপনি বুঝতে পারবেন যে মানে যদি বুঝতে পড়েন, তাহলে বুঝতে পারবেন যে জিনিসটা ঠিক আছে না ভুল আছে। লেন্থ বাড়লো, তাহলে লেন্থ বাড়লে কি হবে, লেন্থ যদি বেড়ে যায়, তাহলে এই যে আছে এখান থেকে যদি আমি এতটুকু এরিয়া নিই আর এখান থেকে এতটুকু নিই, তাহলে কি হচ্ছে, এটা একটা ক্রস সেকশনাল এরিয়া, এটা একটা ক্রস সেকশনাল এরিয়া। তো এটার লেন্থ যতটুকু, এটা লেন্থ কম, তাহলে এটা ক্রস সেকশনাল এরিয়াটাও কম হওয়ার কথা, আবার এটা লেন্থ বেশি, ক্রস সেকশনাল এরিয়া বেশি। তাহলে এই অনুযায়ী F কি হবে, P কি হবে, R কি হবে, এটা আপনারা আবার ক্যালকুলেট করে বের করবেন। যখন এগুলো বারবার করে প্র্যাকটিস করবেন, তখনই দেখবেন যে মানে ক্যালকুলেশনগুলো মিলতেছে। এই জিনিসগুলো খুব সহজেই পরীক্ষায় আসে। সেটা কি, সেটা হচ্ছে বলবে আপনাকে ব্লাড ফ্লো ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দা ক্রস সেকশনাল এরিয়া। আপনাকে বলবে কি বলে, length of the artery is increased and it is enhanced by resistance। একই কথা, বাড়তেছে, লেন্থ বাড়লে রেজিস্ট্যান্সটাও বাড়বে। তারপরে হচ্ছে আর কি আছে, ক্রস সেকশনাল এরিয়া যত বাড়বে, তার লেন্থ তত কমে আসবে। তারপরে ক্রস সেকশনাল এরিয়া যদি বাড়ে, তাহলে তার প্রেসার বাড়বে। ক্রস সেকশনাল এরিয়া যদি তার বাড়ে, তার ভেলোসিটি বাড়বে। ভিসকোসিটি যদি বাড়ে, তাহলে তার রেজিস্ট্যান্স বাড়বে। তারপরে হচ্ছে আর কি আছে, আচ্ছা এখানে আবার একটা আছে ক্যাপাসিটি। ক্যাপাসিটি মানে কি, আমাদের সবারই ইয়াং বয়সে কোনো ধরনের হার্টের ডিজিজ হয় না, আর্টারি ভেনগুলো আলহামদুলিল্লাহ ভালো থাকে। যত ইলাস্টিসিটিটা নষ্ট হতে থাকে, তত আস্তে আস্তে তার এইজ বাড়তে থাকে, ক্যাপাসিটি কমতে থাকে। ক্যাপাসিটি কমতে থাকে মানে তার ইলাস্টিসিটির যে ক্যাপাসিটি, সেটা আবার কমে যেতে বাড়তে থাকে। তারপরে তার ভেলোসিটি, ক্যাপাসিটি যত বেশি, তারপরে যত বেশি সে মানে টেনে বড় হতে পারতেছে, তার প্রেসার তত বেশি করতেছে। আমি তার ওয়ানে তত বেশি করে ধাক্কা দিতে পারতেছি, তার রেজিস্ট্যান্স তত বেশি হচ্ছে, প্রেসার তত বেশি হচ্ছে, আর হচ্ছে তার ভেলোসিটিও তত বাড়তেছে। এই হচ্ছে এটা হচ্ছে এই মেকানিজম। এরপরে আসেন হার্ট সাউন্ড। ওই যে আমরা পড়ে আসছি ট্রাইকাসপিড ভালভ, বাইকাসপিড ভালভ, পড়ে আসছি হচ্ছে সেমিলুনার ভালভ। এই জিনিসটাকে রিলেট করে আমাদের বডিতে, সরি আমাদের হার্টে সাউন্ড। কি ধরনের সাউন্ড, ফিজিওলজিক্যাল সাউন্ড এবং হার্ট প্যাথোলজিক্যাল সাউন্ড। আমরা যে লাভটা শুনতে পাই, এটা কিন্তু কোনো প্যাথোলজি না, এটা নরমালি একটা ফিজিওলজিক্যাল প্রসেস। কখন, যখন আমরা ট্রাইকাসপিড এবং বাইকাসপিড ভালভগুলা বন্ধ হয়ে যায়। কখন বন্ধ হয়ে যাবে, রাইট অ্যাট্রিয়াম এবং লেফট অ্যাট্রিয়াম থেকে ব্লাড এসে যখন ভেন্ট্রিকলে ফুল হয়ে যাবে, তখন সেই নিচ থেকে ব্লাড উপরে ধাক্কা দিয়ে ভালভটাকে ক্লোজ করে দিবে। ক্লোজ করে দিলে যে আওয়াজটা পাওয়া যায়, সেই আওয়াজটাকে বলা হচ্ছে সেমি ফার্স্ট হার্ট সাউন্ড, যেটা আওয়াজটা লাভের মতো। এই যে সাউন্ড হচ্ছে, এইটাই হচ্ছে আমাদের কি বলে কোইনসাইড করে অ্যাপেক্স বিটের সাথে, এবং কোইনসাইড করে আমরা যেটা ক্যারোটিড পালসের সাথে, যেটা আমরা দেখি একটা মানুষ জীবিত না মৃত, সেটাই ক্যারোটিড পালসের সাথে কোইনসাইড করবে। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এই মানে এখানে বলা হচ্ছে একটা কথা, যে লাভটা ডোন্ট স্প্লিট। ডোন্ট স্প্লিট বলতে এটাই বোঝাচ্ছে যে দুই পাশেই তো ভালভ আছে, দুই পাশে ভালভই একটা টাইমেই ক্লোজ হয়, যার কারণে স্প্লিট হয়ে যায়। স্প্লিট মানে একটা আগে হচ্ছে দেখে একটা লাভ হলো, আরেকটা একটু পরে বন্ধ হচ্ছে দেখে আবার একটু পরে লাভ হলো, এমনটা না। দুইটা একই সাথে ক্লোজ হচ্ছে বলেই আমরা একটা জোরে সাউন্ড শুনতে পাই, যেটা স্প্লিট করে যায় না। এবং ফার্স্ট হার্ট সাউন্ডকে একটা সুন্দর মানে নতুন বইয়ের সাথে তুলনা করা হয়, যেখানে আস্তে কথা বলবে, অনেক ধৈর্য নিয়ে সবার কথা শুনবে, তারপরে লো পিচের কথা বলবে। এটাই যে লো পিচ ডিউরেশনটাও হচ্ছে তার অনেক বেশি থাকবে, 0.10 থেকে 0.17 সেকেন্ড লং একটা হচ্ছে ডিউরেশন। আর হচ্ছে ফ্রিকোয়েন্সিটা হচ্ছে, এটা না বলেও হবে, ফ্রিকোয়েন্সি মানে কত হার্টজে সে কথা বলে আর কি, বা কত হার্টজে তা শোনা যায়। তারপরে বলা হয়েছে ইসিজিতে এই যে সাউন্ডটা হচ্ছে, এটা মানে কি বোঝায়, ভেন্ট্রিকুলার ক্লোজার। এটাকে বলা হচ্ছে আর ওয়েভের সাথে আমরা ইসিজি যখন পড়বো তখন আমরা দেখতে পাবো। আবার সেকেন্ড হার্ট সাউন্ড কি কখন হয়, তখন হচ্ছে এই যে সেমিলুনার যে ভালভগুলো আছে, সেমিলুনার ভালভগুলো যখন ক্লোজ হয়ে যায় তখন। এবং ক্লোজ হয়ে যায় আবার দুটো কথা, একটা হচ্ছে সেমিলুনার ভালভ ক্লোজার, আর একটা হচ্ছে বিফোর বিগিনিং অফ দ্য ভেন্ট্রিকুলার ডায়াস্টল। দুটো কথাই কিন্তু